এর আগে আমার যেটা গোত্র ছিল সেটা নাম করলে আমার পাপ হতো, তবে এখন সেটাই আমাকে খাদ্য হিসেবে গ্রহণ করতে হচ্ছে। আজ আমার সোনামা ভীষণ খুশি, অনেক দিন পর তার প্রিয় খেলার সাথীর সাথে খেলতে পেরেছে। এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 7:30টার মতো বাজবে। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। সোনামা উঠেছিল মিনিমাম 6:30 মতো বাজবে, ওই রকম টাইমে ওকে উঠিয়ে খাবার খাইয়ে রেডি করিয়ে দিয়েছি। এই একটু আগেই সোনামায়ের পাপা উঠলো। সোনামায়ের পাপা যতক্ষণ না ওঠে আমি এই বিছানাটা বাগাতে পাই না, তো মিনিমাম ও এরকম টাইমে উঠে থাকে, ওই 7টা 7:30টার টাইমে। তাহলে যে টুকিটাকি কাজগুলি থেকে থাকে ওই কাজগুলি মোটামুটি সারা হয়ে গিয়েছে। এবারে বিছানাটা বাগিয়ে ওইদিকে রান্নাটা চাপিয়ে দেবো। সকাল হলেই আমরা এই রান্নাটা নিয়ে ভীষণই টেনশনে থাকি যে এই রান্নাটা কখন সারতে পারবো, কারণ সোনামা সোনা পাপা যেহেতু রয়েছে ওদের জন্য বিশেষ করে বেশি করে টেনশনটা হয়। আর রাত্রে তো প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, তো সেই কারণে মধ্যরাতে কারেন্ট চলে গিয়েছিল। তো সোনামায়ের পাপা এই ফ্যানটা নিয়ে গিয়েছিল সোনামায়ের জন্য, কারণ এই ওয়েদারেও সোনামায়ের যদি ফ্যান না চলে তাহলে ঘেমে যায়। এই জন্যই বিশেষ করে এই ফ্যানটি নিয়ে পরে শুয়েছিলাম। আর আপনাদেরকে তো বলেইছি যে এই ফ্যানটা আমি একটা প্লাস্টিকের মধ্যেই রাখি, যেহেতু সেই রাত্রিবেলায় দরকার হয়, আর সারাদিন সেরকম কোনো দরকার হয় না। আর সারাদিন যদি বাইরে থাকি আমাদের ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলো, আর ওই ধুলোগুলো না ফ্যানটার মধ্যে প্রচণ্ড পরিমাণে বসে যায়। তো সেই কারণে বিশেষ করে ফ্যানটা ওই প্লাস্টিকের মধ্যে রেখে দিই। আর ওইদিকে সোনামাকে রেডি করিয়ে বাইরে খেলতে পাঠিয়েছিলাম। ও বাইরে খেলে পরে আবার আমার রুমের মধ্যে চলে এসেছে ওর পাপার সাথে। ওর পাপা ব্রাশ করে এলো ঘরেতে, ওর পাপার সাথে আবার চলে এসেছে। বাচ্চা ছেলে নিয়ে কাজ করতে কতটা যে টাইম লাগে সে একমাত্র হয়তো মারাই জানে। এই যে এসে পরে দুষ্টুমি আরম্ভ হয়ে গিয়েছে। ওর মশারি ব্যাটটা এতটাই পছন্দ যে ও কাউকে দিতে ইচ্ছা করে না, তবে আমি খুঁজলেই কিন্তু এক চান্সেই দিয়ে দেয়। এই যে ব্যাটারিটি দেখলেন, এটা আমরা ফ্যানের সাথে সেট করে থাকি। আমাদের ফ্যানের যে ব্যাটারিটা রয়েছে ওইটা কিন্তু আর ভালো নেই, ওইটা খারাপ হয়ে গিয়েছে। তো সোনামায়ের পাপা এটা একটা এক্সট্রা ব্যাটারি এনেছে, এই ব্যাটারিটার সাহায্যে আমাদের এখন ব্যাটারি ফ্যানটা চালানো হয়। তো যাই হোক, ওর আবার ঝুঁক এসেছিলো কলে চাপার জন্য, ও কিছু একটা খুঁজছিল। তো কোনটা নেবে আমি জিজ্ঞাসা করছি, ও বলছে আমি কোনোটাই নেবো না। আবার খাটেও চাপতে খুঁজছে না, তো খাট থেকে নেমে গেল, আবার বাইরেও চলে গিয়েছে। মানে ওর খেয়াল খুশি মন, কখন যে কি মন হবে। তো যাই হোক, এইদিকে আমি এবার বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। যতক্ষণ রুমের মধ্যে এই বিছানাটা না পরিষ্কার করি, বিছানাটা টান টান করে না পাতি, ততক্ষণ যেন মনটা তৃপ্তি হয় না। ততক্ষণ যেন মনে হয় আমার পুরো ঘরটায় অগোছালো রয়েছে। তো সেই কারণে সোনামায়ের পাপা যখনই উঠে আমি সঙ্গে সঙ্গে কিন্তু বিছানাটা গুছানোর জন্য আগে চলে আসি। এখন যা ঠান্ডা ওয়েদার রয়েছে ফ্যান না চালালেও চলবে, তবে সোনামায়ের জন্য যেহেতু চালাতে হয়, তো সেই কারণে আমাদের তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে। তো সেই কারণে পাতলা পাতলা দুটো মতো গায়ের ঢাকা বিছানায় নিয়ে পরে শুই। বালিশ, বিছানার চাদর, সোনামায়ের পাশ বালিশ সব কিছু ওই সাইডে রেখে দিয়ে চলে এলাম। এবারে বিছানাটা ভালো করে ঝেড়ে পরে টান টান করে পেতে নেব। বিছানা ঝাড়া ঝাঁটাটা আমি আগে বিছানার কাছে রাখার চেষ্টা করতাম, তবে তখন আমার সোনামা টেনে নিত আর ভেঙে দেওয়ার চেষ্টা করতো। তো সেই কারণে এখন আর বিছানার কাছে রাখি না, ওই সাইডে একটা জায়গাতে রেখে দিই। তো যাই হোক, বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি, এবারে বিছানাটা টান টান করে পেতে নেব। বিছানাটা যতই টান টান করে পাতা থাকুক, আমি যখন এই সকালে বিছানাটা বাগাই তখন আবার সবকে এই ধারের অংশগুলো বার করে এবারে ভালো করে টান টান করে পেতে নিই। যাই হোক, এইদিকে আমার বিছানা বাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে বাসি জলগুলো ফেলিয়ে টাটকা জলটা নিয়ে আসি। এক বালতি মতো ওই রান্না করার জন্য জল নিয়ে আসবো, আর এক বালতি সোনামায়ের আর সোনা পাপার জন্য রোদে দেবো। আজকে রোদ্দুরটা প্রথম থেকে বেশ ভালোই দিয়েছিল, আবার মাঝে একটু কমিয়ে দিয়েছিল, আবার এই মুহূর্তে বেশ ভালো মতনই দিয়েছে। আজকেও বলছিল যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, রোদ্দুর দেবে নাকি কে জানে। বিশেষ করে সোনামায়ের আর সোনা পাপার জামা কাপড়গুলো শুকোনোর জন্যই টেনশনটা হয়। কাপড়গুলো না শুকালে যে পরাতে পাবো না সেই টেনশন কিন্তু হয় না, কারণ এখনকার বাচ্চাদের অজস্র জামা রয়েছে প্রত্যেকটা বাচ্চারই। তবে জামা কাপড়গুলি না শুকালে না একটা সোনা সোনা গন্ধ ওঠে, তো ওই গন্ধটার কারণে একটু বিশেষ করে টেনশনটা হয়। আর জামা কাপড়ে রোদ পাওয়াটা ভীষণই ভালো, জানেন তো। তো যাই হোক, এই সাইডে আমার জল নেওয়া হয়ে গিয়েছে দুটো বালতি করে, আর ওইদিকে দুটো বালতি ছিল এই সাইডে রেখে দিলাম, কারণ ওই দিকটাই জোড়া জোড়া লাগছিল, তো সেই কারণে সাইডে করে রেখে দিলাম। সকালে আমাদের এই যে চালাটা রয়েছে মোটর সাইকেলারে রাখা হয়, এই চালাটিতে বেশ ভালো মতো রোদ্দুরটা আসে। তো এক সকাল বালতিটা এইখানেই দিয়ে দিই সোনামায়েরা সোনা পাপার জল রোদের জন্য। তারপরে ওই আমাদের উঠোনটিতে বেশ ভালো মতো রোদ্দুরটা আসে, তখন ওই উঠোনে আমরা জলটা রোদে দিয়ে দিই। ওইদিকে আমার রান্নার জলটা রেখে দিয়ে চলে এলাম, আর এদিকে সোনামায়ের সোনা পাপার জলটাতে একটা মতো ঢাকা দিয়ে দিলাম।
চালগুলি এনে পরে ওইদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর মা আজকে মাঠ গিয়েছে, মা বললো যখন ভাতের জালটা দিবি একেবারে ঘাটার জালটাও ধরিয়ে দিবি। তো ওইদিকে ঘাটার জালটাও দিয়ে চলে এসেছি। তো দেখলাম যে সেই রকম কোনো জ্বালন নেই জানেন তো, কারণ ঘাটাতে বেশ ভালো মতন ফুটতে হবে আর রান্না করারও সেই রকম জ্বালন নেই। আর বাবা তো এইদিকে কাট করেই রেখেছে, শুধু নিয়ে যাওয়ার বাচক। তো সেই কারণে আমি বিশেষ করে খামারে নিতে এলাম। তবে এই কাঠ নিতে আসতে তো বেশ ভালো লাগে, তবে এই যে বর্ষাকাল আসছে, এই বর্ষাকালে কিন্তু ভীষণ ভয় লাগে এই কাঠ আনতে আসতে, কারণ আমার ক্যাল্লাইকে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। আমাদের হয়তো প্রত্যেকটা মেয়েরই ক্যাল্লাইকে প্রচণ্ড ভয় লাগে, সেরকম আমারও ক্যাল্লাইকে প্রচণ্ড ভয় লাগে। তো সেই কারণে এই বর্ষাকালে আসতে মোটেও ইচ্ছা করে না। বর্ষাকালে হয়তো সোনামায়ের বাবাকে বা বাবাকে যাকে হোক বলে থাকি যে আমাদেরকে কাঠ এনে দেবে। তবে এই গ্রীষ্মকালে কিন্তু আমি কাউকেই বলি না, আমি বা দিদিভাই যে হোক একবার নিয়ে চলে যায়, মাও মাঝে মধ্যে নিয়ে যায়। খুব বেশি কাঠ নেব না, আজকে জ্বালানির মতো কাঠ নেব, তারপরে না হয় যাকে হোক বলবে যে অনেকগুলো যেন কাঠ একেবারে জমা করে দেয়। বাবাই বেশিরভাগ আমাদের কাঠ জমা করে দেয় কিন্তু, তবে আজকে বাবা যেহেতু মাঠ গিয়েছে আর কাঠ একেবারেই বাড়ন্ত, তো সেই কারণে বিশেষ করে আমি নিতে এলাম। আজকে রান্নার মতো শুধুমাত্র নিয়ে যাচ্ছি, খুব একটা বেশি আমি নিয়ে যেতে পারবো না। আর এখন যেহেতু চারিদিকে ধানের পরব চলছে, তো সেই কারণে হয়তো কাকু এদিকে তিরপল পাচ্ছে, হয়তো ধান আরে আসবে। এখন তো মেশিনে প্রত্যেকটা মানুষ ধান কাটিয়ে নিচ্ছে, তো সেই কারণে মেশিনে কাটানোর পরে এসে পরে এই খামারে আরে ত্রিপলে আরে মিলে দিচ্ছে। এগুলো আর রান্নাশালে রাখবো না, একেবারে কাঠঘরে রেখে দেবো। কাঠঘরে রাখলে একদম জায়গা মতো রাখাও হয়ে যাবে আর নিতেও সুবিধা হবে। আর রান্নাশালে থাকলে না রান্নাশালটা বেশ জড়ো জড়ো ভাব লাগে, আর এই ছেলেগুলো আরে থাকে লেগে যাওয়ার ভয় থাকবে। তো সেই কারণে একেবারে কাঠঘরে রেখে দিলাম। আর এখন কাঠঘরে বেশ অনেকখানি জ্বালন রয়েছে, যেহেতু ওইদিকে বেগুন খাড়ি আরে রয়েছে, ওই বেগুন খাড়িগুলো দিয়ে মা বেশিরভাগ ঘাটার জাল দেয় আর আমরা উনুনটা ধরিয়ে থাকি। এদিকে কাঠগুলি রেখে পরে এইদিকে এবারে তিলগুলো পেনিয়ে নেব। আজকে সবজির মধ্যে হবে তিলে পেঁয়াজে মাছের ঝাল দেওয়া আর সোয়াবিন আলু তরকারি আর ভেন্ডির টক। তো সেই কারণে তিলগুলো বিশেষ করে পেনিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে এই তিল বাটি বা তিলে ঝিঙে বা এই তিলে পেঁয়াজে প্রত্যেকটা মানুষই কিন্তু খেতে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে। তো সেই কারণে বিশেষ করে কালকে বিকালে শাশুড়ি মা আমার তিলগুলো ছুলে রেখেছে। আর এই তিলগুলি মিনিমাম 2 থেকে 3 বার মতন পেনালে তবেই যে পরিষ্কার হবে। তোলাতে যে তিলের খোসাগুলো থাকে বা বালিগুলো থাকে ওগুলো একদমই পুরোপুরি বেরিয়ে যাবে। এই যে 2 থেকে 3 বার মতো পেনালাম, তারপরেও দেখুন কতগুলো পরিমাণে বেরিয়েছে। তো মুহূর্তে ভাত, ভেন্ডির টক, মাছ ঝাল দেওয়া সব কিছু হয়ে গিয়েছে। ওইদিকে দিদিভাই ওগুলো করে নিয়েছিল। আমি এইদিকে সোনামাকে ঘুম পাড়িয়ে এলাম, ওইদিকে দিদিভাইও গিয়েছে সোনা পাপাকে ঘুম পাড়ানোর জন্য। এসে পরে ভাবলাম যে তিলে পেঁয়াজটা আগে চাপিয়ে দিই। তো তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে এই পেঁয়াজগুলি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো ভালো করে ভাজা যায়। পেঁয়াজগুলি ভালো করে ভাজা হয়ে আসার পরে এই তিলটা দিয়ে দিলাম। তিলটি দিয়ে পরে এরপরে পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না একদম ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ কিন্তু এই তিল ভাজাটা নামাবো না। আমাদের এই তিলে পেঁয়াজটায় আজকে একটু তিলের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে, পেঁয়াজের পরিমাণটা কম হয়ে গিয়েছে। যেহেতু ছাঁচি পেঁয়াজগুলি দেওয়া হয়েছিল ওগুলো বোনাতে না অনেকটাই টাইম লাগে, আর ঠাকুমা যেহেতু একা বোনাচ্ছিল তো সেই কারণে খুব একটা বেশি বোনাতে পারিনি। তো সেই কারণে পেঁয়াজের পরিমাণটা কমে গিয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, খেতে কিন্তু সে একই লাগছিলো। এইদিকে আমাদের তিলে পেঁয়াজে হয়েও গিয়েছে। আর এই সাইডে দিদিভাই তিলে পেঁয়াজটা নামানোর পরে সোয়াবিন আলু তরকারিটা বসিয়েছিল। এদিকে দিদিভাই তিলে পেঁয়াজটা নামানোর পরে এদিকে সোয়াবিন আলু তরকারিটা বসিয়েছিল। তো এই মুহূর্তে হয়ে এসেছে। দিদিভাই বললো বুনু একটু টেস্ট কর, দিয়ে পরে নামিয়ে দে। আমি ওইদিকে খেতে বসেছিলাম, ততক্ষণ দিদি এই রান্নাশালে ছিল। এরপরে আমি রান্নাশালে ঢুকলাম, দিদি ওই সাইডে খাচ্ছি। দুজনকে যদি বোঝা হয়, দুজন মিলে যদি অল্টারনেট করে কাজ করা হয় তাহলে কোনো কাজ কষ্ট হয় না জানেন তো। যাই হোক, ওইদিকে অল্প পরিমাণে টেস্ট করে দেখলাম যে সব কিছুই ঠিকঠাক রয়েছে। তো এই সাইডে নামিয়েও দিলাম। আজকে বেশ অনেকটাখানি সোয়াবিন আলু তরকারি করা হয়েছে, আর এটা কিন্তু রাতের জন্য নয়, শুধু দুপুরের জন্য। এর বাড়িতে থাকলে যেটা দেখলেও পাপ হতো বা নাম করলেও পাপ হতো, সেটাই এখন খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে। এটা বলার কারণ হচ্ছে আমার বাপের বাড়িতে গোত্র ছিল হচ্ছে আমার কাশ্যপ গোত্র। তো সেই কারণে কাশ্যপ বলতে এই কচ্ছপগুলোকেই বলা হয়। আর এই কচ্ছপের নাম করতে থাকিনি বা নাম দেখতেও থাকিনি, এমনকি নাম তো দূরের কথা, কিন্তু চোখে দেখিয়েও নি পর্যন্ত এই কচ্ছপগুলো। তো এই বিবাহিত জীবনের পর এই নিয়ে 2 বার হলো কচ্ছপগুলো দেখলাম বলে নয়, কিন্তু আমার বিবাহিত জীবনের পরে একবার মতো রান্নাও করা হয়েছিল, তবে আমরা কেউ খাইনি। রান্না করার পর শুধুমাত্র ছেলেরাই খায়, কারণ কচ্ছপ মাংস বলে মেয়েদেরকে খেতে নেই। তো সেই কারণে আমরা কেউ খাইনি, শুধুমাত্র ছেলেরাই খেয়েছিল। আর এদিকে আজকে আবারও বড় কাকু এনেছে, বেশিরভাগ বড় কাকুই আনে। বড় কাকু আমাদের মাছ ধরতে যায়, তো ওই মাছ ধরতে যেয়ে পরে কচ্ছপগুলো আনে। এর আগের বারে একটা মতো এনেছিল, তবে একটুকু সাইজে বড় ছিল। আর আজকে 2টো মতো এনেছে, তবে সাইজে একটুকু ছোট ছোট। তো সোনামায়ের পাপাকে দিয়েছে যে কালকে না হয়
মাংস করে খেয়ে নিবি। তবে এই কচ্ছপ মাংসটা করতে কিন্তু একটু বেশি টাইম লাগে। আপনারা কারা কারা এই কচ্ছপ মাংসটা খান জানাবেন তো। আমাদের বাড়িতে কিন্তু শুধুমাত্র ছেলেরাই খেয়ে থাকে, মেয়েরা কিন্তু কেউ খায় না। এখন ঘড়ির কাটায় ওই বিকাল 4:30টার মতো বাজছে। এই মুহূর্তে সোনামাকে খাওয়ানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এরপরে ওকে রেডি করাবো। আজকে যেহেতু বিকালে খুব একটা ভীষণ গরম নেই আর খুব একটা ঠান্ডাও নেই, তো সেই কারণে একটা ফ্রক পরাবো হালকা পাতলা। আর রেডি করানোর জন্য যাবতীয় যা লাগে সব কিছু সরঞ্জাম আমি নিয়ে বসে পড়েছি। চিরুনিটিও নিয়েছিলাম, কিন্তু চিরুনিটা ওই যে পাকা বুড়ি আমার নিয়ে নিয়েছে। ও তো কোনো কিছু মানে 1 সেকেন্ড এক জায়গাতে রাখবে না, আমি যতই সাজিয়ে গুজিয়ে রাখি না কেন। এই যে দেখুন, মানে ওর জিনিস ও একদম কাছে টেনে নেবে, ওর জিনিস ও কাউকে লাড়তে দেবে না, কোনো কিছু করতে দেবে না। এই বয়সটাই হয়তো বাচ্চারা একটুকু এরকম হয়ে থাকে যে ওদের জিনিস বা ওদের বাড়ির কোনো জিনিস কাউকে লাড়তে দেবে না। এমনকি মনীষা বুনু এলেও মনীষা বুনুকে আমাদের ফ্রিজটা লাড়তে দেয় না, ফ্রিজের জলও খেতে দেয় না। এই বয়সটা হয়তো বাচ্চারা এরকম একটুকু হয়ে থাকে। শিখাক বা না শিখাক, বাচ্চাদের একটা বয়স থাকে যে তখন ওদের ব্রেনের মধ্যে শুধুমাত্র এগুলোই চলে। তো যাই হোক, এরপরে ওকে রেডি করাবো। আর ও তো একাই 100, ওকে তো আমাকে রেডি করাতেই হবে না, ও একাই প্যান্ট পরতে শিখে গেছে, জামা পরতে শিখে গেছে। তো যাই হোক চলুন, এই যে রেডি করিয়ে দিয়েছি। আর ও কিন্তু না একা একা এখন প্রত্যেকটা জিনিস করার চেষ্টা করে, আমাকে কোনো কিছুই করতে দেবে না। তবে ও আবার যদি নিজে কিছু করে আমার সেটা পোষায় না। ওকে প্রথমে নিজে করার চেষ্টা করতে দিই, তারপরে আমি নিজে সেটা করে দিই। কারণ ওকে যদি না করতে দিই ওর মনটাও খারাপ হয়ে যাবে আর ওর শিক্ষাটাও হবে না। তো সেই কারণে ও যখন যেটা করতে খুঁজে আমি করতে দিই। এইদিকে তো ওকে আমি সব কিছু রেডি করে দিয়েছি, তবে ওর প্রিয় জুতো এখনও পরাইনি। ওর এই জুতোগুলো যে প্রিয় তা কিন্তু নয়, ওর জুতোটাই প্রিয়। ঘুম থেকে উঠেই জুতোর সন্ধান, বিকালে উঠেই জুতোর সন্ধান, মানে যেখানেই যাক না কেন এসেই জুতোর সন্ধান। মানে যে রেডি করিয়ে দিয়েছি, রেডি করানোর পর আজকে কিন্তু আমি জুতো পরাতাম না, যেহেতু আজকে বাড়ির মধ্যেই থাকবে। আজকে সোনামায়ের পাপা আজকে ওকে নিয়ে যাবে না, যেহেতু গ্রাউন্ড আজকে প্রচণ্ড পরিমাণে কাদা, তো সেই কারণে বললো আজকে আর নিয়ে যাব না। গ্রাউন্ডে কাদা, ও কোথায় বা খেলা করবে, তো সেই কারণে বললাম ঠিক আছে ঘরেতেই থাক। আর এই যে দেখুন, আপনারা হয়তো নিজের চোখেই দেখতে পেলেন যে ও নিজেই জুতোগুলো কিন্তু পরতে শিখে গিয়েছে। তবে এই জুতোর চিটগুলো লাগাতে পারে না, জানেন তো। অনেকবার লাগানোর চেষ্টা করে, তার সত্ত্বেও কিন্তু লাগাতে পারে না। ও যে নিজে জুতোগুলো পরেছে ওইটাই অনেক, আর ও যে নিজে জুতোগুলো পরেছে ওইটাতে ও ভীষণ খুশি, আপনারা দেখতেই পারছেন। আজকে সোনামা না ভীষণ খুশি, কারণ আজকে অনেক দিন পর ওর একদম প্রিয় খেলার সাথীকে পেয়েছে। এই যে মিষ্টু খেপি রয়েছে এ ভীষণই ভালো, জানেন তো। হয়তো সোনামায়ের বয়সী নয়, সোনামায়ের সাথে খেলার জন্য সোনামায়ের বয়সী আমাদের পাড়াতে সেই রকম কেউ নেই, হয়তো একটা বাচ্চাই রয়েছে। তবে এখন বাচ্চা সেরকম কেউ খেলতে পারবে না তো। তবে এই যে মিষ্টু প্রত্যেক দিনই বেশ আসে, তবে এই কিছুদিন হলো মিষ্টু আসেনি। ওই স্কুল টিউশনে চাপ ছিল বললো। আমি জিজ্ঞাসা করলাম মিষ্টু খুবই আসনি কেন, বললো একটু স্কুল টিউশন ছিল, তো সেই কারণে আর আসা হয়নি। এই যে বাচ্চাটি রয়েছে, এই বাচ্চাটা এই সোনামাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। বাচ্চায় খেলতে আসে এই মিষ্টু খেপির সাথে মিনিমাম 4 থেকে 5 জন মতো। তবে সবাই না সোনামাকে কাঁদিয়ে দেয় বা সোনামাকে আঁকড়ে ধরার চেষ্টা করে, তবে এই মিষ্টু কিন্তু সোনামাকে মোটেও কাঁদায় না। ওরা যদি কাঁদানোর চেষ্টা করে তখন আমাকে ডাকতে আসে, দিদি দেখো ওরা না বুনুকে কাঁদাচ্ছে। তো এতটাই ও বোঝে, ভীষণই ভালো আর একটা শান্ত শিষ্ট মেয়ে। এই যে এতক্ষণ এসছে, ওর বুনুর গায়ে কিন্তু এখনও পর্যন্ত টাচ করেনি। ও দূর থেকেই ওর বুনুর সাথে খেলবে, হাসবে, কথা বলবে, সব কিছু করবে। ওর বুনুর কষ্টটাও প্রচণ্ড পরিমাণে বোঝে। ও যদি মাঝে মাঝে কান্না করে তখনও আমার কাছকে বলতে চলে আসবে যে দিদি বুনু কেন কান্না করছে দেখো না। সোনামা তো এখন অনেকটাই ছোট, তবে এই ছোট হয়েও সোনামায়ের মাথায় কিন্তু ওই বুদ্ধিটা হয়ে গিয়েছে যে কার সাথে খেলেও মজা পাবে আর কার সাথে খেলেও মজা পাবে না। কারণ মিষ্টুর সাথে সে অল টাইম খেলতে চায়। আর ওই সাইডে একটা বাচ্চা মেয়ে রয়েছে আমাদের পাশের বাড়িতেই, ওর এখানে মামার বাড়ি, ও একটা দিদি ভাইয়ের মেয়ে এসেছে। তো ওকে দেখেই সোনামায়ের অত আনন্দ। আর এই বাচ্চাটাও কিন্তু খুবই কিউট, জানেন তো। মাঝে মধ্যে আসে আমাদের বাড়িতে, আর সোনামাও মাঝে মধ্যে যায়। এদিকে সোনামায়ের পাপা বেরিয়েছে বল গ্রাউন্ড যাওয়ার জন্য, তো সোনামাকে ডাকছিল। যেহেতু সোনামা আজকে মিষ্টুকে পিকে পেয়েছে, তো সেই কারণে ও কিন্তু আর কোনো ঝুঁক নিল না। তবে যদি একা থাকতো এটা কিন্তু একদম কেঁদে রূপরাবণ বানিয়ে দিত। এতে আমি সাহস করে খুব একটা বেশি নিয়ে আসি না সোনামাকে, তবে যেদিনকে মিষ্টু খেপে আসে সেদিনকে একটু নিয়ে আসি। আর আজকে যেহেতু বল গ্রাউন্ডও যায়নি, তো সেই কারণে বিশেষ করে ছাদেকে নিয়ে এলাম একটু খেলানোর জন্য। যাই হোক, আজকে দুজনার খেলা দেখতে দেখতে আজকের ভিডিওটা আমি শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।